এই যে শ্যামল বাবু, দিলীপ বাবু, আপনাকে বলছি শুনে যায়। জয়নাল, এই রফিকুল, আব্দুল খালেক, তোর বাপের কবর বাঁচাতে এসছি রে, তোর বাপের কবর বাঁচাতে এসছি। মোফাক্কেরুল ইসলামের বাপ, মোফাক্কেরুল ইসলামের আব্বা যদি মারা যায়, তাহলে মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের উকিল, নেটওয়ার্ক, চেন, বিভিন্ন রকম সম্পর্কে তার বাপকে কবর দিতে কোন রকম অসুবিধা হবে। আমার স্ত্রীকে মোহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি, আমার বউকে সরকার বলছে মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী। হাইকোর্টের উকিলের বউ, বাহ, আই লাভ ইউ। হাইকোর্টের উকিলের বউ, আই লাভ ইউ। আমি সরকার, আমার বউ, আমি তোমার বউকে পছন্দ করেছি, তুমি আমাকে দিয়ে দাও। আমি সরকার, আমার পছন্দ হয়েছে, আমি তোমার বউকে নিব। এই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনার স্ত্রীকে নিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন নয়, আমার স্ত্রীকে, আমার বউকে, যে বিয়ে করা বউটাকে আমি নিয়ে এসেছি, সেটাকে সরকার বলছে আই লাভ ইউ, তুমি চলে এসো। আমার বউকে ব্যবহার করতে চাইছে। তাই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যে আন্দোলন করা হয়, ঠিক তেমনি আমার বাপের দেওয়া সম্পত্তি, আমার দাদুর দেওয়া সম্পত্তি, আমার খালুর দেওয়া সম্পত্তি, এই সম্পত্তিকে বাঁচানোর জন্য আন্দোলন। আপনারা জানেন আমার ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করে থাকি। তো আমি লিখলাম যে 19শে নভেম্বর মঙ্গলবার শহীদ মিনার চলুন। তো আমার ফেসবুকে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ফলো করে একজন উকিল হিসাবে। তো একজন লিখছে, আমি লিখলাম শহীদ মিনার চলুন। একজন লিখছে জয় শ্রীরাম। আমি লিখলাম মঙ্গলবার নতুন ওয়াকাফ বিলের প্রতিবাদে শহীদ মিনার চলুন। একজন লিখছে এক দেশ এক আইন। বিভিন্ন রকম মন্তব্য করছে। তো এটার কারণটা কি? আমার সামনে যারা বসে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, বা আশেপাশে যারা আছে, তারা নিজেরাও অনেকেই, 100-র মধ্যে 90% মানুষ সঠিকভাবে জানে না যে ওয়াকাফ আইন কি, ওয়াকাফ কি জিনিস, ওয়াকাফ বিল কি। ওয়াকাফ মানে ওই মসজিদের জমিটা ওয়াকাফ, আর ওই কবরস্থান ওয়াকাফ, এরকম জানে। তো ঠিক তেমনই আমার পাশে আমার মাইকের বক্তব্য শুনছে আমার অত্যন্ত কাছের শ্যামল বাবু। শ্যামল বাবু ভাবছে এটা মুসলমানদের ব্যাপার, দাড়ি টুপি পরা লোকটি এসছে, ওদের মুসলমানরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে, মোদিজি ঠিকই করছে, মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো, এতে কি সমস্যা? নিঃসন্দেহে আমি এই শ্যামল বাবুর কথাকে সমর্থন জানাই যে মুসলমানরা কারো জমি যদি নিয়ে নেয় তো নিশ্চয়ই এটা অন্যায় করছে। কিন্তু শ্যামল বাবু দীপঙ্কর বাবুকে ক্লিয়ারলি, ভালো করে, অত্যন্ত আইনি ভাষাতে আপনাকে জানাতে চাই, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জায়গায় কেন উপস্থিত হলাম। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমার মা আমার বাপকে ডেকে বলেছে, হে আমার স্বামী এসো। আমার শ্বশুর, ভাসুর, দেওর, যাদেরকে ব্রিটিশ সরকার নীল চাষ করাচ্ছে, টাকা দিচ্ছে না, তাদেরকে তুমি আমার হাতের গয়না, গলার মালা, কোমরের বিছা বিক্রি করে এই টাকা দিয়ে তুমি ঘোড়া, গলি, বারুদ কিনে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াও। এই মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার এত বছর পরে আমার বাপ, আমার মা, আমার পূর্বপুরুষের রক্ত দেওয়া স্বাধীন করা এই দেশে স্বাধীনতার এতদিন পরে ওয়াকাফ নিয়ে ঘটকপুকুরে 4-5 জন মৌলানাকে নিয়ে মিটিং করছে কেন? আপনাকে ক্লিয়ার বলে দিই শ্যামল বাবু, আপনি যে বউটাকে, যে মেয়েটাকে বিয়ে করেছেন, লগ্ন দেখে, পুরোহিত থেকে সিঁদুর পরিয়ে আপনি যে মেয়েটাকে স্ত্রী হিসাবে নিয়ে বসবাস করছেন, আমি মোফাক্কেরুল ইসলাম বা আমরা আপনার স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে, আই লাভ ইউ
শ্যামল বাবুর স্ত্রী, তোমাকে আমার চাই, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে নিয়ে আগামী দিন থাকবো। সরি, আপনার স্ত্রীকে, আপনার বউকে নেওয়ার জন্য এই আন্দোলন হচ্ছে না। আমার বাপ, আমার মা, আমার আত্মীয়, আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি, দলিল, খতিয়ান, আরএসএস, জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে, ওই সম্পত্তিটা আল্লাহর রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই জাতি, এই দেশ, এই সমাজ এগিয়ে যাবে। ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গামছা বেঁধে জমিটা কিনেছিল, ওই জমিটা দান করেছে। ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে মোহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি, আমার বউকে সরকার বলছে মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী। হাইকোর্টের উকিলের বউ, বাহ, আই লাভ ইউ। হাইকোর্টের উকিলের বউ, আই লাভ ইউ। আমি সরকার, আমার বউ, আমি তোমার বউকে পছন্দ করেছি, তুমি আমাকে দিয়ে দাও। আমি সরকার, আমার পছন্দ হয়েছে, আমি তোমার বউকে নিব। এই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনার স্ত্রীকে নিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন নয়। আমার স্ত্রীকে, আমার বউকে, যে বিয়ে করা বউটাকে আমি নিয়ে এসেছি, সেটাকে সরকার বলছে আই লাভ ইউ, তুমি চলে এসো। আমার বউকে ব্যবহার করতে চাইছে। তাই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যে আন্দোলন করা হয়, ঠিক তেমনি আমার বাপের দেওয়া সম্পত্তি, আমার দাদুর দেওয়া সম্পত্তি, আমার খালুর দেওয়া সম্পত্তি, এই সম্পত্তিকে বাঁচানোর জন্য আন্দোলন। আচ্ছা, ওয়াকফ বোর্ড তো আছে, আজকে নতুন করে কি হলো, কেন হলো, কেন আন্দোলন করার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে একটু বলি। এই যে শ্যামল বাবু, দিলীপ বাবু, আপনাকে বলছি শুনে যান। আপনার মেয়েকে নিয়ে যদি আমি পালিয়ে যাই, আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বাইরে কিছুদিন থেকে প্রেগনেন্ট করে দিলে, আপনি যেমন আপনার লোকাল থানাতে মামলা করবেন, উকিল বাবু আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে না বলে আর প্রেগনেন্ট করে দিয়েছে, আমার উপরে কিডন্যাপিং এবং ধর্ষণের মামলা করে এই ঘটকপুকুর থানায় বা ভাঙড় থানায় মামলা করে বারুইপুরে আমাকে কাঠগড়া পরিয়ে নিয়ে যাবেন। ঠিক তেমনি ওয়াকফ সম্পত্তি বা আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি রক্ষা করার জন্য নির্দিষ্ট আইন আছে। যেমন আপনার বেটিকে নিয়ে পালিয়ে গেলে আপনি থানায় যাবেন, ঠিক তেমনি এই সম্পত্তিগুলোকে যদি আমার বাপ আজ থেকে 10 বছর আগে 10 বিঘা জমি দিয়েছিল কবরস্থানের জন্য, আমার বেটা পরে বলছে যে দাদর জমিটা 10 বিঘা দিয়ে দিয়েছে, দামি জমি, আমি 2 বিঘা নিয়ে নিতে চাইছি আর 8 বিঘা বেচে দিব, আপনারা আমাকে দিয়ে দিন। তো ওই সমস্ত নাতির জন্য, ওই সমস্ত পোতার জন্য, বা যারা ওয়াকফ সম্পত্তি লুট করতে চায় তাদের মতো মানুষের জন্য ওয়াকফ বা ভারতবর্ষের সংবিধান একটা নির্দিষ্ট আইন আছে। আর কাকুরগাছির কাছে এই রাজ্যের কোনো সম্পত্তি যদি কেউ হরপ করার চেষ্টা করে তার জন্য আদালত আছে। তাহলে বোঝা গেল সব ঠিক ছিল, স্বাধীনতার পর থেকে আজ অবধি সমস্ত কিছু ঠিক আছে। হঠাৎ করে কেন এই আন্দোলন করার প্রয়োজন হলো? আপনি সহ দীপঙ্কর বাবু, আপনাকে বলছি, ভুল বুঝার ব্যাপার নয়, শহীদ মিনার চলো জয় শ্রীরাম লিখার ব্যাপার নয়, আপনি একটু ক্লিয়ার হয়ে যান। আর আপনাদেরকে বলছি, আজকে বাড়িতে গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার যা আছে, পেপার, পত্রিকা, রেডিও, টিভি দেখে আপনারাও একটু জেনে নেবেন ওয়াকফ জিনিসটা কি। ওয়াকফ না জেনেই হুক্কা হুয়া করলে কাজে আসবে না। তাই আমার প্রিয় বাবা, আমি যে মানুষটার ঔরসে, যার পানিতে আমি জন্মগ্রহণ করেছি, আমার শ্রদ্ধেয় আব্বাজান, আমার আব্বাজান যদি মারা যায়, আমরা এখানে যারা বসে আছি তাদের আব্বাজান যদি মারা যায়, কোন কবরস্থানে মাটি হবে? এই কবরস্থানের ডান দিকে কার জমি, বাম দিকে কার জমি, পূর্ব দিকে কার জমি, পশ্চিম দিকে কার জমি, আমাদেরও হুঁশ নেই, খেয়াল নেই। বাপ মরলো, বউ মরলো, বেটি মরলো, চাচা 3 জন আসলো, কবরস্থানে মসজিদের মাইকে আওয়াজ হলো
জামালের বাপ মারা গেছে, 4 জন চাচা এসে ওই মসজিদ থেকে ওই লাশবাহী গাড়িটা আনলো, ধুয়ে টুয়ে সাফ করছে, 2 জন কবরস্থানে যাচ্ছে, আমার বাপ মরে গেছে। আমি কাঁদতে কাঁদতে কবরস্থানে গেলাম আর কাঁদতে কাঁদতে চলে আসলাম। আমার বাপের কবর যেখানে শায়িত আছে আমরাও জানি না। যে কবরস্থানে আছে ওই কবরস্থানের জমি কতখানি, জায়গা কতখানি, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, শ্যামল বাবুর সাথে সাথে তিনি যেমন ওয়াকফ সম্পত্তিকে ভুল বুঝে বাপের সম্পত্তি মনে করছে, ঠিক তেমনি আপনাদেরকেও আপনার সম্পত্তির খতিয়ান, আপনার সম্পত্তির হিসাব নিকাশ আপনাদের কাছে রাখতে হবে। না হলেই এইরকম সরকার ভাবছে এদেরই তো খোঁজ নাই, দে নিয়ে নে, নিয়ে নে, এরা কি করতে পারবে, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। ওয়াকফ সব ঠিক ছিল, আইন ছিল, দেশ স্বাধীন, এই স্বাধীন, সব ঠিক। হঠাৎ করে আজকের ডেটে 2024-এ এটা করতে হচ্ছে কেন? এই যে আমার পিছনে অটো, টোটো, সামনে বাস, বাস চালাচ্ছে আব্দুল আলিম, বাস চালাচ্ছে রফিকুল, বাস চালাচ্ছে জয়নাল। তাদেরকে বলছে, এই জয়নাল, এই রফিকুল, আব্দুল খালেক, তোর বাপের কবর বাঁচাতে এসছি রে, তোর বাপের কবর বাঁচাতে এসছি। মোফাক্কেরুল ইসলামের বাপ, মোফাক্কেরুল ইসলামের আব্বা যদি মারা যায় তাহলে মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের উকিল, নেটওয়ার্ক, চেন, বিভিন্ন রকম সম্পর্কে তার বাপকে কবর দিতে কোনো রকম অসুবিধা হবে না। এই জয়নাল, টোটো চালানো, টোটো চালানো জয়নাল, অটো চালানো রফিক, বাস চালানো কার্তিক, তাদেরকে বলছি তোর বাপের কবর বাঁচাতে এসছে আর প্যাসেঞ্জার নামার জন্য এই জায়গাটাতেই ঘুরঘুর করছে। ওরই বাপের কবর বাঁচাবো, ওই মিটিংয়ে ডিস্টার্ব দিচ্ছে, গাড়ির হর্ন এই ওই সাইডে দাঁড় করিয়ে দিচ্ছে। ভাবতে আপনাদেরকে হবে। আপনাদেরকে বলি, আইন সম্পর্কে বলি, যে কাজটার জন্য এখানে এসছি, যে প্রতিবাদের জন্য এখানে এসছি, আপনাদেরকে বলি। আজকে ধরুন, আগে আইন ছিল এই সোনপুর এলাকাতে 500 ঘর মুসলমান আছে। ক ঘর? 500 ঘর মুসলমান আছে। এই সোনপুরের 500 ঘর মুসলমানের যেখানে বাস করে, ওইখানে নিউ টাউনের শ্যামল বাবুর বাপের 1 কাঠা বা 1 বিঘা জমি আছে। আমরা সোনপুর থেকে শ্যামল বাবুর বাপের কাছে গেলাম নিউ টাউনে গিয়ে বললাম, দেখুন আমরা সোনপুরের লোকজন, একটু টাকা পয়সা আমাদের কম আছে, জায়গা জমি কিনতে পারছি না, কিন্তু ঈদগাহের নামাজ পড়ার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। ঈদগাহের নামাজের জন্য আপনি যদি জমিটা দিতেন তাহলে আমরা সবাই মিলে ওই জায়গাটাতে নামাজ পড়তাম ঈদগাহের, আর আপনাদের জন্য একটু দোয়াটা করতাম যেন আপনারা ভালো থাকেন আগামী। শ্যামল বাবুর বাপ আর আমার বাপ বন্ধু লোক। এখন আমি আর শ্যামল রাজনৈতিক বিষয়ে, ও বলছে মোফাক্কেরুল মুসলমান, এ বলছে মোফাক্কেরুল মুসলমান। এই জিনিস কিন্তু শ্যামলের বাপ আর আমার বাপের মধ্যে ছিল না। এগুলো টাটকা জন্ম দেওয়া ব্যাপার। হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, এগুলো টাটকা, আজকেই এই রিসেন্ট জন্মগ্রহণ করেছে। আগে কিন্তু হিন্দু মুসলমান, আজান, রোজা, নামাজ, কোনো কিছু নিয়েই সমস্যা ছিল না, নতুন করে সমস্যা তৈরি করেছে। তাহলে শ্যামল বাবুর বাপ সোনপুরে 1 বিঘা জমি ছিল, দান করতে পারতো। এই বর্তমান সরকার বলছে, এই শ্যামল বাবু, এখন দেশে হিন্দু খতরে মে হ্যায়, এক হ্যায় তো সেফ হ্যায়, বটেঙ্গে তো কাটেঙ্গে। এই যুগে ফের তুই জমি দিতে যাচ্ছিস সোনপুরের ওই মোল্লা মুন্সি, গাজী হুসেন, ইসলাম হক, এদেরকে। আইনে বলছে শ্যামল বাবুর বাপ সোনপুর বাজারে জমি দিতে পারবে না। ভালো কথা, নিব না, আমরাই কোনো মতন গামছা পেতে, কাদা হলেও বৃষ্টি হলেও নামাজ পড়ে নিব। কিন্তু এই সরকার বলছে শ্যামল বাবুর বাপ জমি দিতে পারবে না। কিন্তু আমাদের যে ঈদগাহ আছে, ঈদগাহ কমিটিতে 12 জন মেম্বার আছে, 12 জন মেম্বার আছে। এই ঈদগাহ কমিটির 12 জনের মধ্যে 2 জন অমুসলিম বা শ্যামল বা বিমলকে রাখতে হবে। তা আমাদের তো আপত্তি হওয়ার কথা নয়, শ্যামল থাকলো। ঈদগাহ কমিটিতে আবার কি আছে? মসজিদ কমিটিতে, ঈদগাহ কমিটিতে, কবরস্থানের কমিটিতে, দরগা, মাজার, খানকা, কোনো জায়গাতে শ্যামল এবং বিমলেরা যদি আমাদের কমিটিতে আসে আপত্তি নেই, 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 নেই।
আমি মোফাক্কেরুল ইসলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো অসুবিধা হবে না। তাহলে প্রশ্ন কেন, আন্দোলন কেন? শ্যামল বিমলের কে নিয়ে আপত্তি নয়, এই নোংরা মানসিকতা। কোন নোংরা মানসিকতা? না তো কর্ণাটক হাইকোর্টের জজ বিচার করছে, মার্ডার কেসের আসামি, ভাঙড়ের পাশের এলাকা ধরুন, বলছে ও ওই পাকিস্তান এলাকাটার পাশে এই আসামিটার বাড়ি। তাহলে ভাবুন, একজন সংবিধানে হাত রেখে কসম খাওয়া একটা হাইকোর্টের জজ মুসলমান এলাকাকে যদি বলে পাকিস্তানের এলাকার পাশের লোকটা, তাহলে ওই লোকটার কাছে যদি ভাঙড়ের আব্দুল লতিফের মুরগি চুরির মামলাটা ওই জজের কাছে যায়, তাহলে ওই জজ কি রায় দিবে? শ্যামলের সাথে আমাদের আপত্তি নয়, বিমলের সাথে আপত্তি নয়, এই যে নোংরা মানসিকতা, এই মানসিকতাকে আপত্তি। তাই বলছি, আমার বাপের দেওয়া জমি, আমার দাদুর দেওয়া জমি, আমরা নামাজ পড়ব, আমরা কবর দিব, কাউকে মাতব্বরি করতে দেওয়া যাবে না। এই জন্যই আমরা প্রতিবাদ করছি। এই গেল এক। তাহলে ওরা জমি দিতে পারবে না, ওরা আবার দুইজন মেম্বার হবে, এ গেল দুই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই, দক্ষিণ 24 পরগনার ডিএম বা কালেক্টর আলিপুরে বসে আলিপুর থেকে মালঞ্চ যাচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি কিনতে। কোথায় যাচ্ছে? গলদা চিংড়ি কিনতে মালঞ্চ। কে যাচ্ছে? দক্ষিণ 24 পরগনার ডিএম বা কালেক্টর। এই সরকার কালেক্টর বা ডিএমকে যে পাওয়ারটা দিচ্ছে, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, আলিপুরের ডিএম যাচ্ছে মালঞ্চ গলদা চিংড়ি কিনতে। যেতে যেতে বলছে ঘটকপুকুরের এই পাশে যে মসজিদটা আছে, অনেকটা পার্কিং করার, গাড়ি পার্কিং করার অনেক জায়গা আছে। আহ কিতনা সুন্দর হ্যায় মসজিদ, হামকো চাইয়ে। যদি বলে ডিএম বলে এই মসজিদ হামকো চাইয়ে, ये मदरसा हमको चाहिए, ये ईदगाह हमको चाहिए, ये कब्रिस्तान हमको चाहिए, তাহলে ডিএম কিন্তু ওইটা নিতে পারে। কিরকম করে বলি, চিংড়ি কিনতে যাচ্ছে, দেখলো ইয়ে হামকো চাইয়ে, মনে মনে হয়ে গেল বাপরে। কারণ আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, মুসলমান মানুষ, নিজের পেটে গামছা বেঁধে হলেও, টোটো ভ্যান রিক্সা চালালেও আমার পাড়াতে যে মসজিদটা আছে জিভ দিয়ে চাটা যাবে, এত পরিষ্কার। আমার বাড়ি ইন্দ্রাবাসের, আমার বাড়ি তিরপলের, আমার বাড়ি কাদামাটির, কিন্তু আমার আল্লাহর ঘর অত্যন্ত সুন্দর, অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিষ্কার করে আমার আল্লাহর ঘরকে আমরা রাখি। তাই এই ঘর পরিষ্কার ঘর দেখে ডিএম বা কালেক্টরের যখন মনে হবে যে এ হামকো চাইয়ে, এ ঠাকুর এ হাত হামকো দে দো, ঠিক তেমনই বলবে যে এ মুসলমান এ মসজিদ হামকো দে দো। তাহলে কমিটিকে বলবে এই জমিটার, এই মসজিদ কমিটির লোকজন ডাকো, এই কালকে আসো আর তোমাদের দলিল টলিল দেখাও। আমার বাপের তৈরি করা মসজিদ, আমার এলাকার চাঁদা তুলে তৈরি করা মসজিদ, আমরা দলিল খতিয়ান আরএস নাম্বার, জিএল নাম্বার, প্লট নাম্বার, দাগ নাম্বার নিয়ে যখন ডিএম এর কাছে গেছি, ডিএম বলছে রে বাপ রে, এ তো সবই ঠিক হ্যাঁ, ওকে হ্যাঁ, এ কালিয়া কা হাত कैसे ले लेंगे, ये মসজিদ কিরকম করে নিতে হবে, কারণ কিন্তু আমাকে নিতেই হবে। আই লাভ ইউ মসজিদ, আই লাভ ইউ মসজিদের জায়গা। তখন বলল ঘটক পুকুর, তাই তো এই জায়গাটার নাম ঘটক পুকুর। জামে মসজিদের কাগজ দেখাতে গেছে, বলছে যে ঘটকটা আর পুকুরটা এই যে বাংলাতে লেখা আছে এটা একটু দূরে হয়ে গেছে। ঘটক পুকুর জামে মসজিদ, পুকুর জামে মসজিদটা ঠিক লেখা আছে, আর ঘটকটা একটু দূরে হয়ে গেছে। হ্যাঁ, না 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 না, এটা মনে হয় একটু ভুল আছে, ইনকোয়ারি করতে হবে। ইনকোয়ারির জন্য এই সিভিক ভলেন্টিয়ার, এই যে এএসআই সাহেব, এই যে তালা লাগানো পুলিশ, যাও তালা মেরে দাও। আমি ডিএম বলছি দক্ষিণ 24 পরগনার, তালা মারো। কোনো মুসল্লি, কোনো নামাজি, কোনো উজু করা মুয়াজ্জিন, ইমাম কেউ ঢুকতে পারবে না। কেন না, তো ডিএম ইনকোয়ারি করছে। ডিএম ইনকোয়ারির নামে যখন তালা মেরে দিল, যখন এখানে আইনটাতে সুন্দর করে ইংরেজিতে লেখা আছে ডিএম ইট সিমস, মানে ভাষাটা হচ্ছে এই, ডিএম যদি মনে করে যে এটা ফিট ওইটাই ফিট, যদি মনে করে আনফিট তো আনফিট।
কিছুদিন পর যখন তালা মারা থাকলো, রাত্রেবেলা ডেকে কমিটিকে বলল যায়, কমিটিকে বলল এসো, তোমাদের সাথে আমাদের কথা আছে, ইনকোয়ারি কমপ্লিট। তাদেরকে অ্যারেস্ট করে তারপরের দিন সকালবেলা বুলডোজার নিয়ে এই আমার আল্লাহর ঘরকে শহীদ করতে 1 মিনিট সময় লাগবে না। তাই এই এলাকার সমস্ত জনসাধারণ সহ এই এলাকার সমস্ত মানুষজনকে সজাগ এবং সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই বিলের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করার আবেদন জানাচ্ছি। আপনারা জোরহাত করে, আপনার পায়ে হাত দিয়ে, যে একজন কালেক্টর যদি মনে করে আচ্ছা এটা গেল 3 নম্বর মসজিদ কিভাবে নিবে, আপনি মনে করতে পারেন যে এগুলো আমাদের দিকে হয় না, এগুলো ইউপিতে হয়, গুজরাটে হয়, আর কোথাও হয়, আর কোথাও হয়। আপনাদেরকে বলি আইনটা চালু হয়নি আজকে 16ই নভেম্বর, আজ থেকে 1.5 মাস আগে 23শে সেপ্টেম্বর গুজরাটের সারনাথে এক 600 বছর আগের দরগা ছিল, 600 বছর আগের জামে মসজিদ ছিল। এই জামে মসজিদ এবং এই দরগার সমস্ত কমিটিকে রাত 9টার সময় ডিএম বা কালেক্টর ডেকে অ্যারেস্ট করে বুলডোজার দিয়ে মসজিদ শহীদ করেছে, দরগা শহীদ করেছে, মাজার শহীদ করেছে। আপনাকে ভয় খাওয়ানো আমার কাজ না, আপনাকে সচেতন করা। আপনার মনে, আপনার হৃদয়ে যে ছানি পড়ে গেছে সেই ছানি সরিয়ে বর্তমান পরিস্থিতি দেখানো একজন আইনজীবী হিসাবে আমার কাজ। তাই আপনাকে বলে যাচ্ছি এই পরিস্থিতি। এই গেল মসজিদ নেওয়ার গল্প। ডিএম মাছ কিনতে গিয়ে মসজিদ নিয়ে নিতে পারে। আচ্ছা, কবরস্থান ঘটকপুকুরের এই পাড়াটাতে 1000 লোক বাস করে। কত? ঘটকপুকুরের এই পাড়াটাতে 1000 লোক বাস করে। আর এই 1000 লোকের জন্য আমার বাপ, আমার দাদু, আমার পূর্বপুরুষ এইখানে 10 বিঘা জমি দান করে কবরস্থান করে দিয়ে গেছে। ডিএম এই দিক দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো প্রাচীর দিয়ে ঘেরা বাজারের পাশেই এত সুন্দর দামি একটা জায়গা, এই জায়গাতে মুসলমানরা কবর দেয়। এই এলাকার মানুষ এখানে দেয়, ওই এলাকার মানুষ ওখানে দেয়, ওই এলাকার মানুষ ওইখানে দেয়। এই এলাকার মানুষ কত? 10,000। এলাকা কত? 10 বিঘা। এই এলাকাতে বছরে বা মাসে মানুষ মারা যায় 1টা, 2টা, 3টা, 4টা, বা 1 বছরে 20টা, 30টা, 40টা। তাহলে একতারা পুলিশ, দোতারা পুলিশ যা গিয়ে ওই কবরস্থানটাতে 10 বিঘার যে জায়গাটা আছে ওই জায়গাটাতে একটা 4 কাঠার দাগ দিয়ে দে, 4 কাঠার দাগ দিয়ে দে। আর ওই দাগের মধ্যে 1টা 2টা মানুষ মরে 10 বিঘা জায়গা ধরে বসে আছে। কাগজপত্র দেখে ডিএম ওই 4 কাঠা জায়গাকে আপনার বাপের কবর দেওয়ার জন্য, আপনার দাদুর কবর দেওয়ার জন্য ওই 4 কাঠাকে ঘেরে বাকি 9 বিঘা জায়গাতে এই যে বাস টোটো ভিড় করছে, এই ভিড় বলবে যে ওখানে বাস স্ট্যান্ড কর, এই পাওয়ার সরকার দিচ্ছে। তাই আপনার বাপের কবরে এই যে 30 বছর আগে চাচাজি আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, যার পেট থেকে আপনি হয়েছেন, ওই মা, ওই বাপের কবরে যেন বাসের গাড়ির চাকা, টোটোর চাকা না ঘুরতে পারে। তাই আপনাকে সজাগ করতে এসেছি, আপনাকে সচেতন করতে এসেছি। ওই 10 বিঘা জায়গাতে 4 কাঠা আলাদা করে ওই জায়গাতে যদি বাস স্ট্যান্ড করে, তাহলে খৈনি কচলাতে যারা আপনার বিরোধিতা করছে, ওয়াকফ নিয়ে নে, দিয়ে দে, ফেটে দে, কেটে দে, ওরা বলবে ঠিকই তো হচ্ছে, ফালতু এত মানে জায়গা, বাস স্ট্যান্ড হচ্ছে, ভালোই হচ্ছে, সমাজের কাজ হবে, এখানে গ্যাঞ্জাম হচ্ছে। তো যারা হাসার তারা হাসবে। আপনাকে বলে যে বলতে চাইছে যে 10 বিঘা জমির কবরস্থান নিয়ে 4 কাঠা দিবে, উন্নয়ন হবে, তাদেরকে বলি আমার বাপ, আমার দাদু, আমাদের প্রত্যেকের দেহে নবাবের ছেড়ে যাওয়া বংশধর, নবাবের ছেড়ে যাওয়া বংশধর, বাঘের বাচ্চা বাঘ। এবং আমাদের মানসিকতা এবং উদারতা, আমাদের উদারতার উদাহরণ দিয়ে দিই। খৈনি কচলানো আর যে বলছে যে এটা তো ভালোই হবে, তাকে বলছে আমার বাপ,
আমার দাদু নবাবের ছেড়ে যাওয়া বংশধর। আমার বাপকে এই এলাকার মানুষ যখন গিয়ে বলল আমার মাকে আমার বাপকে কবর দিতে পারছি না, হাজী সাহেব, হুজুর সাহেব, কিবলা সাহেব, ভাইজান, দাদা যান, চাচা যান, আপনার ওই জায়গাটা দিলে ভালো, তাই নাকি রে, কবরস্থান করবি? আমার বাপ নবাবের ছেড়ে যাওয়া বংশধর। আমার বাপ বললো যে এই ঘটকপুকুরের দক্ষিণ এলাকার লোকজন যা, ওইদিকে জায়গা পড়ে আছে, ধান টান হয় না, তোদের যেখানে ইচ্ছা হবে নিয়ে নে। আর আমরাও গিয়ে কোনো মাপ টাপের ব্যাপার নয়, ইঘা বিঘা কাঠা শতকের ব্যাপার নয়, যেখানে ইচ্ছা হলো আল্লাহর রাহে আমার বাপ দান করলো, আর আমার চাচারা আল দিয়ে ঘিরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না, মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি আপনার বয়স এখন 67, কত 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন, আপনি কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, এই চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান,
কিছু না করা মুসলমান। আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন, যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পাটিপুটি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে, যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক মে ক্যা হো গিয়া, মে ক্যা হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার ফুরফুরা শরীফ আছে, আপনি কি মনে করছেন হ্যাঁ আমরা এত ভক্ত মুরিদ আছে, কে হাত দিবে, দেখে নেব? আজ অব্দি না আপনার বাপ কিছু দেখতে পেরেছে, না আপনার দাদু কিছু দেখতে পেরেছে। আপনি বলেছিলেন 3 তালাক বিল পাস করতে দিব না, দিচ্ছি না, আপনি বলেছিলেন 3 তালাক বিল পাস করতে দিবেন না, হয়ে গেছে। তাই আপনাদের সকলকেই মঙ্গলবারের দিন কি পাবেন, কেন পাবেন, পেটে গামছা বেঁধে রোজা করায় অভ্যস্ত মুসলিম সমাজ, আপনাকে বলছি পেটে গামছা বেঁধে হলো নিজের জাত, নিজের কম, নিজের ধর্ম, নিজের ভাই, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজনের কবর, মাজার, জিয়ারত এবং এই সমস্ত কিছু বাঁচানোর লক্ষ্যে আপনাকে যেতে হবে। আর বেশি বেশি করে পাস করেনি, যখন মোদি পাস করাতে পারেনি, বলেছে যে দেশের অবস্থা কি দেখি,
তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাস হয়ে যাবে, আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে, অবশ্যই মানতেই হবে। তাই আপনি যদি এখন জেগে না উঠেন, কালকে ভাবলেন যে আমি 10টা লেবার করে নিয়ে যাবো, 20টা জন ভাড়া করব, দিয়ে জাগবো, চলো এবার, তখন আর কোনো লাভ হবে না। তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানিয়ে, মঙ্গলবারের দিন আপনাকে কলকাতায় আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা এই এলাকার ঘটকপুকুরের মানুষের উপর আমাদের ভুল বুঝাবুঝির কারণে মহান আল্লাহ তাআলা যেন আমাদের কাছ থেকে রহমতের হাত না উঠে নেয়। হে আল্লাহ, আমরা পাপী তাপী মানুষ, আমাদের অকর্মণ্যতা, আমাদের অসচেতনতা, আমাদের ভুলের জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আসবে, আপনার রহমতের হাত যেন আমাদের কাছ থেকে না যায়, এই দোয়া রেখে, এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। মঙ্গলবার আসার আহ্বান জানাচ্ছি। আসুন আগামী দিন আমরা সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর ভাঙড়, সুন্দর ঘটকপুকুর তৈরি করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।